ওয়ালাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2.3 অনুশীলনী 23, 24 এবং 25 নাম্বার এই তিনটি অঙ্কের সমাধান দেখাবো। তো 23 নাম্বার কি বলা আছে একটু দেখো যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 100 মিটার, গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় সে অতিক্রম করে 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তো এখন আমরা একটু দেখি যে 1 কিলোমিটার সমান আমরা কত জানি 100 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন 48 কিলোমিটার কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা এটা মিটারে করে নিই, তাহলে 48 কিলোমিটার, তাহলে সে ঘন্টায় অতিক্রম করে কত 48 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় অতিক্রম করে 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার সমান 48 আর কিলোমিটারের পরিবর্তে দিব 1000, 1000 গুণ 48, তাহলে 48,000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান 48,000 মিটার। এখন 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন আমরা এখানে কি সেকেন্ড 30 সেকেন্ড, তাহলে 1 ঘন্টাকে যদি আমরা ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করি, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার মিনিটকে যখন সেকেন্ডে রূপান্তর করব, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। ট্রেনটি 3600 সেকেন্ডে যায় কত কিলোমিটার? 1 ঘন্টা সমান যদি 3600 মিনিট সেকেন্ড হয়, হ্যাঁ, তাহলে এই 3600 সেকেন্ডে অতিক্রম করে কত 48,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে 48 ভাগ 3600 মিটার। এখন আমরা এখান থেকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখানে আছে 36, উপরে আছে 480, 480 36। তাহলে আমরা 4 দ্বারা যদি করি 4 নং 36, 4 12 48, 120। 3 দ্বারা করলে 3 তিরিকে 9, 3 4 12, 40, 40 ভাগ 3 মিটার, 40 ভাগ 3 মিটার। ওকে, এখন ট্রেনটি 30 সেকেন্ডে যায়, তাহলে আমরা 30 সেকেন্ডে কত যায় সেখানে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম যে 40 ভাগ 3 কত পেলাম? 40 ভাগ 3, আর এখানে করব 3 দ্বারা গুণ করব 30 দ্বারা। তাহলে এটা 1 সেকেন্ডে যায় কত? 1 সেকেন্ডে যদি 40 ভাগ 3 মিটার যায়, তাহলে 30 সেকেন্ডে অবশ্যই বেশি হবে, 1 সেকেন্ডের থেকে 30 সেকেন্ড বেশি হবে, এই জন্য 30 গুণ হবে। তাহলে এই 3 দ্বারা 30কে কাটলে কত হয় 10, 10 দ্বারা 40কে গুণ করলে কত হয় 400। তাহলে 30 সেকেন্ডে যায় 400 মিটার। এখন সেতুটির দৈর্ঘ্য, অতিক্রান্ত দূরত্ব মাইনাস ট্রেনের দৈর্ঘ্য। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 400 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, বিয়োগ করলে কত হয় 300 মিটার। তাহলে আমাদের যে সেতুটির দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে 300 মিটার। 24 নম্বর অঙ্কটি একটু দেখি যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 120 মিটার। 330 মিটার দীর্ঘ একটি সেতু, সেতুর দৈর্ঘ্য কত 330 মিটার অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত 30 কিলোমিটার। সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখন আমাদের সময় বের করতে হবে। ওকে, এখন একটু দেখি যে 120 মিটার দীর্ঘ ট্রেনটি 330 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে হলে তাকে সেতু ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। কিভাবে একটু দেখি যে ধরলাম হচ্ছে এটা আমাদের একটা সেতু, ধরলাম এটা একটা সেতু, এটা একটা হচ্ছে ট্রেন ধরলাম। এই ট্রেনটা কি করবে? এই ট্রেনটা একটা সেতু অতিক্রম করবে। সেতুটা হচ্ছে এইরকম একটা সেতু, একটা সেতুটা অতিক্রম করবে। এখন এই সেতুটা অতিক্রম করতে গেলে এই সেতুর যে দৈর্ঘ্য সেটা তো অতিক্রম করতে করতে হবে, কিন্তু এই ট্রেনের নিজের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাও কি করতে হবে? অতিক্রম করতে হবে। তো এখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে কি করে? সেতু এবং নিজের দৈর্ঘ্য উভয় অতিক্রম করতে হবে। তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, আর হচ্ছে সেতুর দৈর্ঘ্য 300 মিটার, দুইটা যোগ করলে 450 মিটার তাকে অতিক্রম করতে হবে। ওকে, আচ্ছা, কেন অতিক্রম করতে হবে? দেখো, এই যে এটা যদি সেতু হয়, এই সেতুর শেষ পর্যায়ে যদি ট্রেনের লেজ থাকে, তারপরেও কিন্তু তাকে আগে অতিক্রম করে তারপর যেতে হবে। ওকে, 440 মিটার, এটাকে যদি আমি কিলোমিটারে রূপান্তর করি, তাহলে মিটার থেকে কিলোমিটার রূপান্তর করতে গেলে 1000 ভাগ করতে হয়। কেন? দেখো, 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই না? 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 450 মিটার সমান, বা যদি ঐকিক নিয়মে করে দেখাই তোমাদের, 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 1 মিটার সমান কি হবে 1 ভাগ 1000। আবার যদি আমি 450 মিটারকে 450 মিটার সমান 450 ভাগ 1000, তারপরে এখানে 3টা শূন্য আছে, এই জন্য কি হবে 4 এর আগে 45 মিটার।
কিলোমিটার। ওকে, ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/30, ট্রেনটি 0.45 কিলোমিটার যায়, তাহলে এই ক্যালকুলেশন কি হবে? 1 গুণ 0.45/30। আমরা কাটাকাটি করলে আমাদের মান আসে কত? 0.015 ঘন্টা। ঘন্টা, এখন ঘন্টাকে যদি আমি মিনিট করতে চাই তাহলে 60 দ্বারা গুণ করব। তাহলে 60 দ্বারা গুণ করলে কত হয়? 0.9 মিনিট। এটাকে যদি সেকেন্ড করতে চাই আবার 60 দ্বারা গুণ করব, 60 দ্বারা গুণ করলে 54 সেকেন্ড। তাহলে নির্ণীয় সময় 54 সেকেন্ড। এখন আমরা 25 নম্বর অঙ্কটা দেখি যে তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত, তামা দস্তার অনুপাত 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। তাহলে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তাহলে এখন অনেক সোজা একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমাদের দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। তাহলে এখানে দস্তার অনুপাত কত? 2। এই 2 দ্বারা দ্বিতীয় যে অনুপাত আছে তাকে গুণ করতে হবে। তাহলে 1:2 আর নিচেরটা হচ্ছে 3:5। তাহলে এই 2 দ্বারা গুণ করব নিচের অনুপাতকে, আর এই 3 দ্বারা গুণ করব প্রথম অনুপাতকে। তাহলে 3, 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে 3:6:10। দেখো এখানে শুধু বলে দেওয়া আছে উভয়পক্ষে 3 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে। তাহলে তামা, রূপা, দস্তা হচ্ছে 3:6:10। খ নাম্বার কি বলা আছে? ওই গহনায় তামা, দস্তা ও রূপার ওজনের পার্থকভাবে নির্ণয় করো বা পৃথকভাবে নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের একটা হিন্টস দেয়া আছে, সেটা হচ্ছে যে গহনার ওজন দেয়া আছে কত? 190 গ্রাম। আর এখানে আমরা তামা, দস্তা, রূপার যে অনুপাত পেলাম সেটা, এখন অনুপাত দুয়াকে যোগ করব। প্রথমে লিখব গহনার ওজন 190 গ্রাম, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান 3:6:10। এখন অনুপাতের রাশিগুলো যোগফল যদি যোগ করি, 3 + 6 + 8, 19 গ্রাম। আচ্ছা, এইখানে হচ্ছে 10 হবে, এটা 8 হয়ে গেছে, 10, তাহলে 19 গ্রাম। এখন তামার ওজন কি হবে? তামার ওজন যখন নির্ণয় করব তখন মোট ওজন হচ্ছে কত? তামার ক্ষেত্রে যদি করি 190 ভাগ হবে কি এই যে রাশি অনুপাতগুলোর যোগফল 19, তার সাথে গুণ হবে কত? তামার ক্ষেত্রে কত? 3, কাটাকাটি করলে কত হয়? 10, 3 × 10 = 30 গ্রাম। একইভাবে দস্তার ক্ষেত্রে কত হবে? 190 ভাগ 19, দস্তার ক্ষেত্রে কত? 6, কাটাকাটি করলে হয় 10, 60 গ্রাম। রূপার ক্ষেত্রেও সেম, 100 গ্রাম। তো আমরা কি পেলাম? তামা পেলাম, দস্তা পেলাম, রূপা পেলাম। এখন গ নাম্বারটা দেখি যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তাহলে অনুপাত রূপান্তরিত করতে হবে। ওকে, তো উপরের তথ্য মতে 1:2 = 30 গ্রাম ভাগ 60 গ্রাম। ওকে, এখন কার কার অনুপাত চাইছে একটু দেখি নেই। একটা হচ্ছে তামা আর দস্তা। তো এখানে আমাদের তামার অনুপাত কত ছিল? তামার অনুপাত ছিল 3, দস্তার অনুপাত ছিল কত? 6। তো তামার অনুপাত ছিল 3, দস্তার অনুপাত ছিল 6। বা এটাকে আরো সুন্দর করে যদি আমি ডাইরেক্ট গ্রামে লিখি, তো তামার ক্ষেত্রে 30 গ্রাম, দস্তার ক্ষেত্রে 60 গ্রাম। তাহলে উপরে তথ্য মতে 1:2 সমান 30 গ্রাম বা 60 গ্রাম, এখানে মানগুলো দেয়া ছিল। অর্থাৎ অনুপাতের মান 2 এর জন্য দস্তার ওজন বাড়ে। এখন যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 এর ক্ষেত্রে দস্তার ওজন বাড়বে, 2 দ্বারা গুণ করলাম, ও 2 দ্বারা গুণ করলে 30 × 60 গ্রাম। তাহলে অনুপাতের 1 এর জন্য দস্তার ওজন বাড়ে 60/2, 30 গ্রাম। তাহলে অনুপাতে 3 গ্রাম দস্তার জন্য ওজন কত? 3 × 30 × 3, 90 গ্রাম। তাহলে তামা ও দস্তার অনুপাত 1:3 হলে দস্তা মিশাইতে হবে 90/60 = 30 গ্রাম। এখন 26 নম্বরটা দেখি। 26 নম্বর কি বলা আছে যে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। তাহলে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? এখন আমরা দেখি যে 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতিতে বিক্রয় করলে কত হবে? 100 - 10, 90 টাকা। 10% মানে কি? যখনই 10% দেখাবে তখনই ক্রয় মূল্য হবে 100। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে হয় 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্ষতি হয় 10/90। আর বিক্রয় মূল্য এখানে দেয়া আছে আমাদের 625। ওকে, তাহলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্ষতি হবে কত? 10 × 625/90। তাহলে এখন এই 0 0 কাটা গেল। এখানে 9 দ্বারা যদি আমি হচ্ছে 625কে কাটা যায় না, তাহলে 625/9 টাকা। তাহলে আমরা কি পেলাম? ক্ষতির পরিমাণ পেয়ে গেলাম। এখন এইখানে আমরা এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসছি যে
69 পূর্ণ 4/9। এখন ঘড়িটির ক্রয় মূল্য কত? এখন ঘড়িটির ক্রয় মূল্য যদি আমরা বের করি তাহলে কি হবে? এখানে দেখো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তখন 10% ক্ষতিতে মানে কি? 100 টাকা দিয়ে কিনে আমি 10 টাকা লস দিয়ে 90 টাকায় বিক্রি করলাম। তাহলে বিক্রয় মূল্য যখন 90 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এটা হচ্ছে খ নাম্বার। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কি হবে? 100/90। আর বিক্রয় মূল্য কত? 625 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 625 গুণ হবে। 625 গুণ করলে কত হবে? 90। এই 0 0 কেটে গেল। তাহলে উপরে হবে হচ্ছে 6250, নিচে হবে 9 টাকা। এখন এটাকে ক্যালকুলেশন করলে বা ভাগ করলে আসে এই তো অঙ্ক, এটা চলে আসবে। এখন গ নাম্বার, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখন ঘড়িটির ক্রয় মূল্য আমরা পেলাম কত? 6250/9। এখন 10% লাভে মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 100 সাথে 10 যোগ হবে 110 টাকা। আমাদের প্রশ্নে কি বের করতে বলছে আমরা একটু দেখে নেই, যে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য বের করতে বলছে। ওকে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হইলে বিক্রয় মূল্য কত টাকা হবে? এখানে একটা লাইন আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে যে আমাদের যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 110/100। এখন বিক্রয় মূল্য, এখন এই ক্রয় মূল্য যদি আমাদের 6250/9 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে? তাহলে ক্যালকুলেশনটা একটু দেখে নিই। 110/100 গুণ গুণ কি হবে? 6250/9, এটা 9টা নিচে গুণ হয়ে আসবে। এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল। এখানে আছে 9, এখানে আছে 11। ক্যালকুলেশন করলে এই মানটা আসে 6875/9 টাকা। এটাকে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে এরকম একটা পূর্ণ সংখ্যা আসবে, 763 পূর্ণ 8/9 অংশ।